নমস্কার। তো আমরা দেখতে দেখতে মে মাসে পৌঁছে গেলাম। আমাদেরকে কালকেই আমাদের রাজ্যে ভোটের রেজাল্টও বেরোতে চলেছে। তো মোটামুটি একটা বাজার দোদুল্যমান অবস্থায় থাকবে, এটা এই পশ্চিমবঙ্গের ভোট থেকে বোঝা যাচ্ছে। পশ্চিমবঙ্গের ভোট এবারে যেমন ভাবে হয়েছে আর কি, বেশ কয়েক বছর আমাদের কিন্তু অনেকেরই, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেকেরই ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিল না। তাদের ভোটার লিস্টে নাম ছিল, সবকিছুই ছিল, কিন্তু তাদের যে ভোট দেওয়ার অধিকার, তাদের কোনো এজেন্ট গিয়ে ভোট দিয়ে চলে আসতো। এবছরে সেটা হয়নি, প্রত্যেককে নিজেদের ভোট নিজেদেরই দিতে হয়েছে। এবং যে ধরনের কড়াকড়ি ছিল, তাতে মনে হচ্ছে যেন পশ্চিমবঙ্গ বা বর্তমান যে সরকারের নির্দেশে চলছে, সেই সরকারের হাত থেকে যেতে চলেছে। এখন দেখতে হবে কার কাছে আসে, কিন্তু যদি বিজেপির হাতে সরকার আসে তাহলে সেটা বাজারকে একটু বুস্ট করবে। কিন্তু বাজারকে বুস্ট করলেও কিন্তু এমন কিছু হবে না যাতে বাজার আবার যথেষ্ট ভালোভাবে উপরের দিকে দৌড়তে দৌড়তে চলে যাবে, এরকম কিছু কিন্তু হবে না। তার কারণ এই টাইমে বাজার যাই করুক না কেন, বাজারে একটা কারেকশন ফেজ চলছে, এবং এই কারেকশন ফেজটা আরো একটু লম্বা হতে পারে, আরো বেশ কিছুদিন লম্বা হতে পারে, বেশ কয়েক মাস লম্বা হতে পারে। কিন্তু এই কারেকশন ফেজে চলতে চলতে স্টক গুলো স্টকের মতো করে চলবে। তো কালকে যখন ভোটার লিস্ট আর, সরি, ভোটের রেজাল্ট যখন কালকে বেরোতে পারে, বা কালকে যখন বেরোবে, তখন সকাল থেকে বিভিন্ন রকম খবর আসবে। কখনো সেই রজনীকান্তের সেই রিলসটার মতো, কখনো গুলি আগে চলে যাচ্ছে, কখনো বাঘ আগে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য তার জন্য বাজার সাময়িক একটু কিন্তু দুলবে। আর ওদিকে ট্রাম্পু কাকু যথেষ্ট পরিশ্রম করে যাচ্ছে কিন্তু বাজারকে দোলানোর জন্য। তার কারণ ট্রাম্পু কাকু আজকেই একবার বলেছে ইরানের ওপরে হামলা করা দরকার, আমরা খুব তাড়াতাড়ি মানে ইরানের ওপর আবার হামলা শুরু করতে পারি। আবার একবার বলেছে আজকেই যে আমরা ইরানের ওপর সিজ ফায়ার এখনো চালু রাখবো। কালকেও একই ধরনের কথা বলেছে। তো এই ধরনের কথা বাজার এখন ইগনোর করছে ঠিকই, কিন্তু বাজার যেহেতু কারেকশন ফেজের মধ্যে রয়েছে, সেই জন্য বাজার তার সুবিধে মতো একটা অজুহাত খুঁজে নিয়ে যে কোনো সময় কারেকশন করতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। গত 2 সপ্তাহ ধরে কারেকশনের যথেষ্ট সম্ভাবনা থাকলেও বাজার কিন্তু তুলে নিয়ে চলে এসছে। বাজারের এই এই যে চরিত্রটা, মনে আশা দেওয়ার পরে আশা কেড়ে নেওয়া, এ খুব অপূর্ব ধরনের চরিত্র। তো যাই হোক, আমাদের যেহেতু বাজারকে নিয়ে কাজ করতে হবে, তাই ওই চরিত্রের প্রতিবাদ না করে ওই চরিত্রকে মেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো কালকের ওয়েস্ট বেঙ্গলের ভোট বাজারে সাময়িকভাবে পরিবর্তন 2-1 মিনিট, 5 মিনিট বা 10 মিনিটের জন্য আনতে পারে ঠিকই। তার বড়সড় প্রভাব কিছু থাকবে না। আবার একটা সুদূর প্রসারী প্রভাব থাকবে, তার কারণ বাংলাদেশ যেভাবে লাফাচ্ছে, তাতে ওদিকে আসাম রয়েছে, এদিকে পশ্চিমবঙ্গকে অবশ্যই একটু শক্তিশালী কারো হাতের রেখে দেওয়া দরকার। তার কারণ আমরা কিন্তু বেশ কয়েক বছর ধরে, যেটা সরকারিভাবে বলা সম্ভব নয় কিন্তু বেসরকারিভাবে বলা যায়, আমরা কিন্তু দেখেছি আমাদের এলাকার ভিড় বেড়েছে। অনেকেই রয়েছে যারা এখানকার আদি বাসিন্দা, যারা তাদেরকে চেনেন না, যাদের কথার টান অনেকটাই আমাদের ওপারের লোকেদের মতো। তো তার জন্য সিকিউরিটির যে সমস্যা হচ্ছে, এবং এখানে এসে যে ইজিলি বিভিন্ন ডকুমেন্টস তৈরি করে নেওয়া যায়, সেই যে কালচারটা রয়েছে, এই কালচারটা কিন্তু আমাদের সামগ্রিকভাবে ভারতের ক্ষতি করছে। এই কালচারটা বন্ধ হওয়া দরকার। এটা যেই ক্ষমতায় আসুক না কেন, আমি চাইবো যেন এই কালচারটা বন্ধ হয়। আর আরো একটা বিষয় আছে, আজ থেকে কয়েক বছর আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষকে কিন্তু লোকে চিনতো নেতাজি সুভাষচন্দ্র বসু, জগদীশচন্দ্র বসু, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ ইত্যাদি, কাজী নজরুল ইসলাম ইত্যাদি লোকেদের নামে পশ্চিমবঙ্গকে মানুষ চিনতে পারত। কিন্তু এই বিগত কয়েক বছরের ট্রেন্ড দেখে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গকে চিনছে রাজুদার পকেট পরোটা, ফোনপে পরোটা, জেনারেটর মামনি, এদের দেখে। এখন এই যে কালচারের পরিবর্তন, এই কালচারের পরিবর্তনটাও আশা করব আগামী দিনে হবে, তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট ভালো। আমার পরিচিতি যার মাধ্যমে আসবে, পশ্চিমবঙ্গের পরিচিতি যার মাধ্যমে আসবে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ, যে সেই লোকটার কি অবদান রয়েছে সমাজে। তো যাই হোক, চলুন আমরা শুরু করছি। আচ্ছা, যাদের নামের উদাহরণ দিলাম, এই নামগুলো সম্পর্কে আমার খুব বেশি আর কি ধারণা নেই, কিন্তু আমি এদের নাম কয়েকজনের মুখে শুনেছি, সেই হিসেব করে বললাম। এনারা কি করেন সেইভাবে, পরোটাটা তো শুনে বুঝতে পেরেছি যে ওনারা পরোটা বেচেন, কিন্তু আরেকজন যে মামুনির নাম বললাম, তিনি কি করেন এটা আমার জানা নেই।
তো যাই হোক, চলুন আজকে ভিডিও শুরু করছি। হ্যাঁ, ভিডিও শুরু করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণ। এখানে আমি সেই শেয়ারগুলো মানে সেই ইন্ডেক্সগুলো নিয়ে আলোচনা করছি যে ইন্ডেক্সগুলো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, এবং সেই ইন্ডেক্সগুলোয় আমি কি ভাবছি আগামী সপ্তাহে কি হতে পারে সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু আপনাদেরকে শেয়ার বাজারে না তো বিনিয়োগ করতে উৎসাহিত করছি, না এখানে ট্রেড নিতে উৎসাহিত করছি। কারণ শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আপনার যদি উপযুক্ত প্রশিক্ষণ না থাকে তাহলে এরকম একটা সাইকোলজিক্যাল গেমে আপনি টিকতে পারবেন না। তাই শিখে পড়ে নিয়ে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন। আরও একটা জিনিস, শেয়ার বাজার শেখার সময় কিন্তু সস্তার টিচার খুঁজবেন না, তাহলে মারা পড়বেন, অভিজ্ঞতা থেকে বলছি। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বাগ্রে ও বাবা কি খোলা আছে, আরতি ইন্ডাস্ট্রি। দেখুন, আরতি ইন্ডাস্ট্রি খোলা যখন রয়েছে তখন এটাকে একবার দেখে নেওয়াই ভালো। আরতি ইন্ডাস্ট্রিজ আপাতত ভাবে চলছে 507-এ। যদি 490 হোল্ড করে, মানে এই 17 টাকা যদি হোল্ড করে, তাহলে 568 পর্যন্ত নিয়ে যাবে। আর আরতি ইন্ডাস্ট্রিজের মান্থলি চার্ট দেখে যেটা মনে হচ্ছে, মান্থলি চার্টে এখনো কনসলিডেশন বাকি রয়েছে, এখনো অনেক দিনের কনসলিডেশন বাকি রয়েছে। কিন্তু উইকলি চার্টের হিসেবে একটা র্যালি আসলেও আসতে পারে। যদি সেটা আসে তাহলে কিন্তু এটা 568 পর্যন্ত নিয়ে চলে যাবে। তো সে যাই, যেখানে খুশি নিয়ে যাক গে যাক। আমি এখানে ট্রেড সেইভাবে নেব না, কিন্তু চার্টটা ভালো, হয়তো একটা শর্ট টার্মে দু একদিনের জন্য একটা ট্রেড আসলেও আসতে পারে। যাক, এটা থাক। আমরা যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে নিফটি। নিফটি কি বলছে? নিফটি এই সপ্তাহে ওপর থেকে ডেলি চার্টে পা নামিয়ে নিচে নেমেছিল, আবার উঠেছিল, 20 EM যেটা রয়েছে সেইখানটা এসে দাঁড়িয়েছে এবং 23,997-তে শেষ করেছে। যদি এই 23,997 বা 23,975 বা 23,985 ধরি, সেটাকে যদি হোল্ড করে, তাহলে আগের দিনের যে রেজিস্ট্যান্স 24,200, এখানে রেজিস্ট্যান্স পাবে, এবং 24,200 কাটার পরে 24,500 থেকে 600 ওপরের দিকে যেতে পারে। একবার উইকলি চার্ট দেখতে হবে। উইকলি চার্টে এইখানে রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে দাঁড়িয়েছে। জানি না সামনের সপ্তাহে উঠবে কিনা, উঠলেও ম্যাক্স টু ম্যাক্স 24,600। 24,600 বড় সড়ো রেজিস্ট্যান্স পাবে। আর আমাদের তো হলুদ লাইন কাটাই রয়েছে, হলুদ লাইন কাটলে তারপর উপরে যাবে, নয়তো এখান থেকে আবার নিচে আসবে। যদি নিচে 23,900 খুলে যায়, আর যদি 23,900 থেকে 950 কেটে ওপরে যেতে না পারে, তাহলে কিন্তু এখান থেকে সোজা নিচে আসবে এবং এইবারে কিন্তু 22,000-এ নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখবে নিফটি। অন্তত সেরকম জায়গাতেই রয়েছে নিফটি। ব্যাংক নিফটির থেকে অনেক বেশি স্পষ্ট কথা বলেছে এই সপ্তাহে, এবং মনে হচ্ছে যেন এই সাদা দাগের দিকে আসতে চলেছে। তবে তার আগে 53,800 এই লেভেলটাকে কাটতে হবে। এই লেভেলটাকে 53,800 থেকে 53,400 এই লেভেলটাকে কাটতে পারলে তখন ব্যাংক নিফটি নিচে আসবে এবং 50,000-এ নেমে চলে আসবে। কিন্তু ব্যাংক নিফটি অনেক বেশি প্রমিনেন্ট ভাবে বলেছে আমি নিচে আসছি, কিন্তু ডেইলি চার্টে ব্যাংক নিফটি একটা খেলা আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। যদি এখানে গ্যাপ দিয়ে ওপরে খুলে সাস্টেন করে যায়, অর্থাৎ 55,500-র ওপরে যদি সাস্টেন করে যায়, এখন রয়েছে 54,863, অনেকটা অলিক স্বপ্নের মতো। তাও যদি 55,500-র ওপরে সাস্টেন করে যায়, বা 55,000, হ্যাঁ 400 থেকে 500-র ওপরে যদি সাস্টেন করে যায় গ্যাপ দিয়ে খুলে, তাহলে এটা তখন আইল্যান্ড রিভার্সাল প্যাটার্ন হিসেবে কাজ করবে এবং একটুখানি আবার ওপরের দিকে নিয়ে যাবে। সেক্ষেত্রে 56,900 পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ব্যাংক নিফটি। কিন্তু উইকলি চার্ট যথেষ্ট উইক। ইউএসডি আইএনআর 100-র দিকে দুরন্ত গতিতে এগোচ্ছে। আগের দিনকে দুরন্ত ভাবে ওপরে উঠে একটা শুটিং স্টার বানিয়ে কিন্তু আবার পরের দিনকে সাস্টেন করলো। পরের দিন অর্থাৎ সোমবার দিনকে যদি খুলে ওপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে এই হাই কেটে ওপরে চলে যাবে। নিচে নামলে সাময়িক নামবে। আমি এখনো পর্যন্ত এর কোনো রকম ডাউন ট্রেন্ডের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখানে সন্দেহ ছিল, ঘুরিয়ে নিয়েছে। আপাতত এটা 100 পর্যন্ত যাওয়ার জন্য সম্পূর্ণভাবে তৈরি। ইন্ডিয়া ভিক্স এক্সাক্ট জায়গায় রেজিস্ট্যান্স পেয়ে রেজিস্ট্যান্সে দাঁড়িয়ে রয়েছে, এটাই আপাতত রেজিস্ট্যান্স থাকবে। যদি 1950 কেটে ওপরে ওঠে তাহলে 24 পর্যন্ত টেনে নিয়ে যাবে। তা না হলে একে কিন্তু 1750 ধরুন, 1750 কাটতে হবে। 1750 কাটলে আবার নিচে নেমে আসবে 1450-এর দিকে। দেখতে হবে। ইন্ডিয়া ভিক্সে এক্ষুনি কিছু ক্লিয়ারিটি নেই, এইভাবেই সাইড ওয়েজ টু আপ ট্রেন্ড থাকতে পারে। গোল্ড এই সপ্তাহেও আমাদের হলুদ দাগের মান সম্মান রেখেছে এবং যথেষ্ট সুনামের সাথে হলুদ দাগকে বেয়ে অনেকটা যেন মনে হচ্ছে যে কুমড়ো শাক বাঁশের কঞ্চি বেয়ে এগোচ্ছে। এটা একটা পাকা বাঁশের কঞ্চি, আর কুমড়ো শাক লাগানো হয়েছিল,
কুমড়ো শাক এটা বেয়ে বেয়ে যাচ্ছে, ভালো, এইভাবে বেয়ে বেয়ে যাক, তাহলে আমার কথার মর্যাদা থাকবে, আমিও একটু আনন্দ পাবো, এবং এর পরের র্যালিটা ভয়াবহ হবে, খুব সুন্দর হবে, অপূর্ব হবে উপরের দিকে যদি এইভাবে পুরোটা কারেকশন করে। সিলভারও কিন্তু একইভাবে সেই জায়গাটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে। যতক্ষণ না এই দাগ পার করছে নতুন কিছু ঘটবে না, ততক্ষণ পর্যন্ত এই দুই হলুদ দাগের মধ্যেই সিলভারের সীমাবদ্ধতা থাকবে। এও যদি ওই কঞ্চি দেখে কুমড়ো শাক হয়ে বেয়ে বেয়ে যায়, সেটাও যথেষ্ট ভালো হবে। ক্রুড অয়েল খুব ভালোভাবে উঠে সাস্টেন করেছে। ক্রুড অয়েল আপাতত স্টপ লস 8,900 কি 9,000 স্টপ লস, 9,665 রয়েছে। 9,000 স্টপ লসে ট্রেড করা যাবে, কারণ 9,000 স্টপ লসে ট্রেড করলে কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। উইকলি চার্টের হিসেবে মান্থলি চার্ট দাঁড়িয়েছে এরকম ধরনের চার্ট হলে পরের মাসে মে মাসে 8,600 কেটে নিচে চলে আসার কথা, 1,000 পয়েন্টের বেশি এখানে কারেকশন হওয়ার কথা। দেখতে হবে কি করে। ডেইলি চার্ট অনেকটাই লেবরিয়ে রয়েছে, উইকলি চার্ট কিন্তু ভালো, বাদ বাকি চার্ট গুলো একটু গড়বড় করছে। উইকলি চার্টের দমে কিন্তু এ বেরিয়ে যেতে পারে, গেলে 12,000 পর্যন্ত টেনে নিয়ে যাবে, 12,000 পর্যন্ত স্বাচ্ছন্দ্যে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে ক্রুডে। ন্যাচারাল গ্যাস এই সপ্তাহে তেড়ে ফুঁড়ে উঠেছে, কিন্তু ওপরে রেজিস্ট্যান্স 300-তে ম্যাসিভ আছে। 300 রেজিস্ট্যান্স না কাটা পর্যন্ত এর কিন্তু ওপরে সেরকম মুভ হবে বলে মনে হচ্ছে না। তো ন্যাচারাল গ্যাসে আপাতত কিছু করার এখনো দেখতে পাচ্ছি না। ডাও জোন্স এই যে ক্যান্ডেলস্টিকটা বানিয়েছে, এই ক্যান্ডেলস্টিকটাকে মোটামুটি একটু খারাপ ক্যান্ডেলস্টিক বলে, হয় আমরা যদি একে উইকলি চার্টে দেখি তাহলে দেখবো কিছুই না, সাইডওয়েজ কনসলিডেশন করছে। তার মানে অ্যাকচুয়াল খেলা হচ্ছে 60 মিনিট চার্টে কনসলিডেশন চলছে। 60 মিনিট চার্টে কনসলিডেশন যখন চলছে, তখন এ আর এক সপ্তাহ 1.5 সপ্তাহ এরকম সাইডওয়েজ যেতে পারে, তারপরে উপরে যেতে পারে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যেখানে শেষ করেছে ওর উপরে খুলে যদি সাস্টেন করে যায়, তাহলে কিন্তু এত বড় একটা ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়ে বেরিয়ে যাবে। আর নিচের দিকে সাপোর্ট আপাতত এই হলুদ দাগে এখনো পর্যন্ত থাকবে। এই হলুদ দাগের নিচে আসলে তখন এই রেঞ্জকে ফলো করবে, নয়তো এখান থেকে একে আবার উপরের দিকে টেনে নিয়ে যাবে। নাসড্যাক তো ওইভাবে চলে যাচ্ছে, কোনো বাধাই মানছে না। এই হচ্ছে বুল মার্কেটের বৈশিষ্ট্য। বুল যেখানে চলে সেখানে বুলডোজার চলে, বুলডোজারই চলছে, পুরো একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। এরকম ধরনের মার্কেটে, এই ধরনের মার্কেট হচ্ছে সব থেকে প্যাথেটিক মার্কেট। নাসড্যাকের মার্কেট হচ্ছে পৃথিবীর মধ্যে এখন সব থেকে প্যাথেটিক মার্কেট। টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমরা যারা প্রাইস অ্যাকশন দিয়ে কাজ করি, তারা কিন্তু নাসড্যাকের যে চার্ট রয়েছে সেই চার্টে ট্রেড নিতে পারবে। তার কারণ নাসডাকের চার্ট ভয়ঙ্কর ভাবে উপরের দিকে রয়েছে। এখান থেকে সেই চায়না কোনো কিছুর মতো চললে বহুদিন চলে যাবে, না চললে গেল, যখন তখন ডুবে যাবে। তো সেই জন্য নাসডাকের চার্টে কিছু করার নেই। আর নাসডাক ডাও যাই হোক ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। এই ধরনের র্যালি এটা শেখার মতো আর কি খুব সৌভাগ্য থাকলে হয়। 1980-র আশপাশে যারা শেয়ার বাজারে ছিলেন তারা জাপানের দেখেছিলেন এই ধরনের র্যালি। জাপান 1975 থেকে 80 থামার নাম নেয়নি, ওইভাবে উপরের দিকে গিয়েছে, এবং তারপরে কিন্তু প্রায় 30 বছরের বেশি সময় ধরে কনসলিডেশন চালিয়েছে। নাসড্যাক এবং ডাও জোন্স যতই লাফালাফি করুক না কেন, এরা ক্রমশ বিপদের দিকে এগোচ্ছে। তবে হ্যাঁ, ওদের বিপদ আমাদের জন্য বিপদ হবে না, আমাদের জন্য ভালোই হবে। আর ট্রাম্পু কাকু তো যথেষ্ট ডিস্টার্ব করেই যাচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাক্সেসে উনি কিন্তু ডিস্টার্ব করে যাচ্ছেন। আবার নতুন ট্যারিফ খেলাও চালু করেছেন। তো আমাদের এখন নজরে রাখতে হবে এই সপ্তাহে উনি আর কি কি পাগলামো করেন, সেই মতো করে আমাদের নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে চলতে হবে। আর ভোটের কথা তো বলেই দিলাম, যেভাবে তামজাম শুরু হয়েছে তাতে হয়তো এবারে পশ্চিমবঙ্গে সরকার পাল্টালেও পাল্টাতে পারে, কিন্তু তার বিরাট যে কোনো ইম্প্যাক্ট হবে আমাদের বাজারে এই মুহূর্তে সেটা নয়। আর সরকার যেই আসুক না কেন, তাদের কাছে নতুন কিছু কামনা আমাদের থাকবে। আমাদের কামনা কেমন হবে? যে কামনাগুলোয় শেয়ার বাজার ভালো চলে, আমাদের যাতে লাভ হয়। কারণ আমরা না তো বামে থাকি না ডানে থাকি, আমরা সুবিধাবাদী পক্ষতে থাকি এবং বলে কয়ে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হর হর মহাদেব।